ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু। টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। জাতিসংঘ গুম বিরোধী সনদে যুক্ত হয়নি হাসিনার সরকার, এবার সই করতে চায় অন্তর্বর্তী সরকার। ১৬ বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের গ্রেফতার নিয়ে বিভ্রান্তি। হাসানুল হক ইনু ৭ দিন এবং রাশেদ খান মেনন দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে। এবং হাসিনা সরকারের ভারতপ্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ, এখনো অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত ১ সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই, আর যার কারণে এই ১ সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর ২-১ দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচণ্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাটের উপরে রাখছি বউ ফোলা পানি নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই ২ টাকা ১ টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় ১ সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ৭ দিন হয়ে গেলেও কোনো রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। ১৫০০ টাকার গ্যাস এখন ২৪০০ টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি ধরনা কালিয়া ১১০ টাকা করে কিনছে মানুষে। ইয়ারও সেনা তো বাজারে নাই, সব কিছুর দামে বাড়ে গেছে। তাদের এখন অপেক্ষা কখন নামবে পানি, কখন ফিরতে পারবে ঘরে, কখন ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার প্রায় ১০ লাখ মানুষ। চরম দুর্ভোগে বাসিন্দারা। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত ৮ দিন আগে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে। উন্নতিটা এ কারণেই যে প্রধান প্রধান সড়ক তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল, আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে। অনেকের ঘরের পানি কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে। ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে, মানুষ এখন রান্না বাড়িও কোনো খাইছে না। লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ত্রাণ ফেনীতে আসছে, তবে সে সকল ত্রাণ সম্ভবন্টন না হয় একটা অব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না। কেউ কেউ একাধিকবার পেলেও অনেকেই আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বনবাসী মানুষেরা।
দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না, ওদের অবস্থা খুব বেগতিক হয়েছে। এক সপ্তাহের ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পাই নাই। তাদেরকে যে একটা মানুষ যায় দেখে আসছে ওই রকমও কোনো নজির নাই। যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। বন্যার এই পরিস্থিতিতে এসে ফেনী এবং নোয়াখালীর দক্ষিণে কোম্পানিগঞ্জের মুসাপুর এলাকায় যে রেগুলেটরটি ছিল সেটি গতকাল ভেঙে যাওয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে। বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এবং মেডিকেল টিম বেশি করে দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যায় পানি উঠে যাওয়ায় 5 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো কক্সবাজার ঢাকা রুটে ট্রেন চলাচল। বিস্তারিত জানাতে কক্সবাজার আইকনিক স্টেশনে আছেন আমাদের সহকর্মী সুজউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, কক্সবাজার ঢাকা রুটে যে ট্রেন চলাচল সেটি প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বন্যার কারণে বন্ধ ছিল। এখন যেহেতু বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, সেই জন্য গত 5 দিন ধরে বন্ধ ছিল। আজকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন ঠিক 8টা পেরিয়েছে। আমরা লক্ষ্য করছি প্রায় যে পর্যটক এক্সপ্রেস, যে কক্সবাজার থেকে ঢাকাগামী দুটি ট্রেন থাকে, একটি কক্সবাজার এক্সপ্রেস আর একটি পর্যটক এক্সপ্রেস। যেহেতু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সেক্ষেত্রে কক্সবাজার এক্সপ্রেসটি এখন বন্ধ রয়েছে। এখন শুধুমাত্র পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি ছেড়ে যাচ্ছে। যেখানে প্রথম দিকে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, সেটা বলা হচ্ছে আজকে যেহেতু 5 দিন পর যে ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা কিছুটা কম। যেখানে 1020 জন মাত্র বসার যে যাত্রীদের যে আসন সংখ্যা সেটি 700 মতো পূরণ হয়েছে। সেক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করছি যে চারপাশের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে রেলওয়ে পুলিশ থেকে শুরু করে সবাই একযোগে নিরাপত্তার মাধ্যমেই কিন্তু যাত্রীদের উঠানো হয়েছে ট্রেনে। এরপর এখন 8টা পেরিয়েছে, ঠিক 8টা 5 মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে স্টেশন মাস্টার যেটি জানিয়েছে, আগামীকাল 29 তারিখের পর থেকে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস যথানিয়মে চলবে, এবং যেটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেটি স্পেশাল ট্রেন রয়েছে সেটি নিয়মিত চলাচল করবে। সেক্ষেত্রে যে প্রাকৃতিক দুর্যোগে যে বন্ধ বা যে নানা ধরনের প্রতিবন্ধকতা হয়েছে, যাত্রীরা অনেকে বলছে তারা যেহেতু ট্রেন চলাচল শুরু হয়েছে সেক্ষেত্রে অনেকটাই তারা স্বস্তি ফিরে পেয়েছে। আমরা স্টেশন মাস্টার যেটি জানিয়েছে, যেহেতু দীর্ঘ সময় ধরে আসলে 5 দিন যেহেতু বন্ধ ছিল, সেক্ষেত্রে অনেকে পর্যটক আটকা পড়েছিলেন, তারা গাড়ি কিংবা ট্রেনে যেতে পারছিলেন না। আজকে যেহেতু খুলেছে সেক্ষেত্রে অনেকেই তারা ট্রেনে করে স্বস্ব গন্তব্যে ফিরছে এবং তারা সেটিকে সন্তোষ প্রকাশ করেছে যে যথানিয়মে ট্রেন চলাচল শুরু হওয়ায়। তো এ ছিল আমার কাছে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজউদ্দিন রুবেল। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে জনপদ। ঘরবাড়ি, সড়কে কোমর সমান পানি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাসীরা। এদিকে ভারত ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়ায় পদ্মায় পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। পুরো জনপদ পানির দখলে। সাজানো গোছানো সংসার, ভিটেমাটি, সব জায়গায় অথই জল। থই থই করা গলা সমান পানি মারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসীরা। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়েছে 3টি উপজেলা। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলায় 205টি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় 3.5 লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। রামনগর একটা বলে ওদিকে মানে মেইন গাঙ্গের যে স্রোতটা অতিরিক্ত ভয়াবহ খারাপ। আজকে 2 দিন ধরে বেশি পানি বাড়তে আছে, মানে পানির কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খানা এনে দেয় ওইদিকে আর খানা যাইতে পারে না, কারণ নৌকা নাই। নৌকা বা স্পুট ব্যতীত ত্রাণ এই এলাকার মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় নাই।
গত কয়েকদিনে ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮ উপজেলা পানির নিচে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বানের জলে ডুবে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে আরও ৫ জন মারা যান। দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। কুমিল্লার বেগমগঞ্জ সোনাপুর আঞ্চলিক ৪ লেন সড়ক ও ঢাকা নোয়াখালী রেল লাইনে পানি উঠেছে। বানের পানি হানা দিয়েছে পাহাড়ি জনপদেও। বেড়েই চলছে কাপ্তাই হ্রদের পানি। ধারণ ক্ষমতা অতিক্রম করায় জেলা সদর লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়িতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভোগান্তিতে ১৮,০০০ মানুষ। এদিকে খাগড়াছড়িতে প্লাবিত এলাকা থেকে বেশিরভাগ পানি নেমে গেছে। ঘরবাড়িতে ফিরেছেন দুর্গত এলাকার মানুষ। তবে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে বাসিন্দারা। ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির নেতারা। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে উজানের ঢলের পানি তীব্র স্রোতে দক্ষিণের ভাটিতে নামছে। এতে ঝুঁকির মুখে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বেশ কিছু এলাকা। বাঁধের মেঘনাপাড়ার অংশবিশেষে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের আরিচায়, যমুনা ও পাটুরিয়া দৌলতদিয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় পানির প্রবাহ স্থিতিশীল রয়েছে। তবে বৃদ্ধি পেয়েছে স্রোত। ভারত ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় পদ্মার পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যা পরিস্থিতিতে তেমন প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সমুদ্রের সতর্ক সংকেত ছিল ৩ নম্বর সতর্ক সংকেত। এটি আজকে সকাল ৯টায় এই সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আরও কিছুটা কমে যেতে পারে এবং এরপর ২৯ তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে। ২৯ তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের পূর্বাঞ্চলীয় বন্যা আক্রান্ত জেলাগুলোর প্রায় সবগুলোতেই পানির সমতল হ্রাস পেয়েছে এবং গত ৭২ ঘন্টায় ১৩টি পয়েন্টে থেকে বর্তমানে একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ১২টি পয়েন্টই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং আগামী ২৪ ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বন্যায় এখনও ১২ লাখের বেশি পরিবার পানিবন্দী। এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু, ২ জন নিখোঁজ রয়েছেন। বন্যার্তদের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বেসরকারি সংস্থা প্রতিদিন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সহযোগিতা পাঠানো হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বন্যা কবলিত ১১টি জেলার ৭৪টি উপজেলায় এখনও পানিবন্দী ১২,০৭,৪২৯টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫৭ লাখ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ না পাওয়ার পাশাপাশি বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। এ অবস্থায় দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সাধারণ মানুষের দেয়া ত্রাণ সামগ্রী কিভাবে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এসব তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনজিও প্রতিনিধিরা। বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। ৬ দিনে নগদ অর্থ কালেকশন হয়েছে ৫,৭৩,৯৯,৬৯০ টাকা। এ সময় সবশেষ বন্যা পরিস্থিতি ও সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। মৃতের সংখ্যা ২৭। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে। এদিকে সরেজমিন ঘুরে দুর্গত এলাকার চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায়
সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা কবলিত প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকার কথাও জানায় মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পর্যাপ্ত জায়গা না থাকায় এদিন নগদ অর্থ ছাড়া কিছুই জমা নেওয়া হয়নি টিএসসি প্রাঙ্গণে। এদিকে বেশি দুর্গত দুর্গম এলাকায় ত্রাণ বিতরণের তাগিদ দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। মাত্র 5 দিনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ যেন এক একটি ত্রাণের পাহাড়। এখন পর্যন্ত মোট 6,77,00,000 টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ঔষধ সহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী পৌঁছেও যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেসব জায়গায় আমাদের আওতার ভিতরে আছে সে জায়গাগুলো সেনাবাহিনী এবং আমাদের টিম রেস্কিউ টিমে কাজ করে এই সাপোর্টটা দিচ্ছে। যারা পানিবন্দী আছে তারা কি অনেক কষ্ট আছে, তাদের সুখের জন্য, তাদের একটু কাপড়ের জন্য, তাদের একটু শুকনা খাবারের জন্য আমরা এই কাজটা করতেছি। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। এখানে কাজ করেন, কোনোভাবে কাজ করলেই হয়। ওই এলাকার প্রশাসন হোক, যে মানুষগুলো ডিস্ট্রিবিউট করছে তারা হোক, তাদের প্রতি বিনীত নিবেদন, এই দুর্যোগকালীন সময় দয়া করে নীতি নৈতিকতা হারাবেন না, ব্যক্তিত্ববোধ হারাবেন না। বায়াসড হয়ে খালি নিজের কাছের কিছু মানুষ, নিজের পরিচিত কিছু এলাকা, এরকম জায়গায় বারবার না দিয়ে সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও, এটা সবার প্রতি অনুরোধ। পর্যাপ্ত জায়গা না থাকায় ষষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেওয়া হচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়েই ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের গ্রেফতার নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিকেলে তাকে গ্রেফতারের তথ্য পাওয়া গেলেও সন্ধ্যায় পুলিশ জানায় গুলশানের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। পেশায় শিক্ষক মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সরকারের বাইরেও দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য ব্যাপক রোষানলে পড়েন। ছাত্র হত্যা একাধিক মামলার আসামি হিসেবে নাম এসেছে আরাফাতের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু 7 দিন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। বিকেলে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সোমবার রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেফতার করা হয়। সাবেক এই তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তার নামে হত্যা মামলা হয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাশেদ খান মেননকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা এও বলেছিলাম যে যেহেতু উনি বাংলাদেশের একজন সিটিজেনশিপ নাগরিক, অসুস্থ, ওনার বাইপাস করা এবং তাকে চিকিৎসা করার জন্য জামিন মুক্তি করা, জামিন দেওয়ার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল বুধবার মধ্যরাতে ঢাকায় আসেন।
জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গভেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বরি মুঙ্গভেন জানান, তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। Really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর আরও সদস্য নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। ইউএন মিশনে বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এর আগে সকালে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতের উন্নয়নে চীন সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আহ্বানের পরও গত 16 বছরে জাতিসংঘ গুম প্রতিরোধ সনদে যুক্ত হয়নি শেখ হাসিনা সরকার। তবে এই সনদে যুক্ত হওয়ার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 30 আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগেই যুক্ত হতে চায় বাংলাদেশ। এদিকে গত 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সমালোচকদের গুম ও অপহরণের পাহাড় সম অভিযোগ 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার একটি কমিশন গঠন করেছে সরকার। 5 সদস্যের এই কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গুম প্রতিরোধে জাতিসংঘের একটি সনদ থাকলেও গত 16 বছরে আওয়ামী লীগ সরকার তাতে স্বাক্ষর করেনি। জাতিসংঘের বাধ্যতামূলক 9টি সনদের মধ্যে 8টিতেই সই করলেও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গুম প্রতিরোধ বিষয়ক কনভেনশনটি বারবার এড়িয়ে যায় শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছে। এবারে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব। সূত্র জানায়, গত কয়েকদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুম বিরোধী সনদ সইয়ের বিষয়ে 2টি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। আগামী 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ চূড়ান্ত ধাপে রয়েছে, যেখান থেকে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। রাশিয়ার কাছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ রপ্তানি আরও বাড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোলা সহ দেশের স্থলভাগে গ্যাস কূপ খননে রাশিয়ার গ্যাস প্রেমের আগ্রহের কথাও উল্লেখ করেন রুশ দূত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হয়েছে। মঙ্গলবার প্রায় 800 পৃষ্ঠার রিভিউ আবেদনটি আপিল বিভাগে জমা দেওয়া হয়। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের 13শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে 10ম এবং 11তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আওয়ামী লীগ সরকার। যদিও পূর্ণাঙ্গ রায়ে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বাদ দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেওয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তাও এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তার 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গত 1 মাসে পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দাবি করেছে বিজিএমইএ। একই সঙ্গে 2029 সাল পর্যন্ত জিএসপি সুবিধা বহাল রাখা ও শিল্প কারখানা নিরাপত্তার দাবি জানান ব্যবসায়ী নেতারা। এনবিআরকে হয়রানি মুক্ত করা সহ সর্বোচ্চ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। ব্যবসায়ী ও এনবিআরের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। ছাত্র আন্দোলন, বন্যাসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ। তাতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মঙ্গলবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে বিজিএমইএ নেতারা সাংবাদিকদের জানান, সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। এনবিআর, এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা। এখন এলসি করতে গেলে ওই মার্জিন চাওয়া হচ্ছে, এইগুলো আমরা তুলে ধরেছি এবং এই ব্যাপারে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে বা অর্থ সচিবের সাথে কথা বলে এইগুলি ব্যবস্থা নেবেন। চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি, উনি এগুলো ব্যাপারেও ইমপ্রুভ করার চেষ্টা করছে। ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তের ব্যাংক ঋণ। প্রায় 15-16-17 দিনের মতো প্রোডাকশন বন্ধ ছিল, যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাংকে দিতে পারবে না। ফ্লাডের কারণে আমাদের 4-5 দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই। এই সমস্ত কারণ মিলেই আমরা একটা সহযোগিতা চেয়েছি। এদিকে অর্থ উপদেষ্টা দপ্তরে আসেন সিটি, মেঘনা, বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো। বৈঠক শেষে শিল্প মালিকরা জানান, সরবরাহ সহ আমদানি পর্যায়ের সব হালনাগাদ তথ্য সরকারকে জানিয়েছেন তারা। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের কোন কোন আইটেম, এসেনশিয়াল আইটেম, তেল, চিনি, ডাল, নুন, গম, এগুলোর বর্তমান পরিস্থিতি ওনাকে অবহিত করছি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তাদের কিছু সমস্যা আমরা আলাপ করেছি, স্পেসিফিক অনেক কতগুলি সমস্যা আছে, সেইগুলো খুব বিশাল কিছু না, সেগুলো অনেক সময় আগের সময়গুলোকে ইগনোর করা হয়েছে, উইল সলভ ইট। পরে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে দূর করা হবে সব প্রতিবন্ধকতা। যে ট্যাক্স দেয় তাকে জোর করে নাও, আর যে দেয় না তাকে ছেড়ে দাও, ওইগুলো এখন হবে না।
এ সময় হয়রানি ছাড়া সময় মতো রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে এনবিআর কর্মকর্তারা তাদের সেবা নিশ্চিত করবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান। যাতে আমরা দ্রুততম সময় তাদেরকে সার্ভিস দিতে পারি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 100 দিনের কর্মসূচি হাতে নিয়ে লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সচিব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বন্যার্তদের চিকিৎসায়ও স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যয়ভার বহন করবে বলে জানান স্বাস্থ্য সচিব। একটি ফান্ড গঠন করে চিকিৎসা সহায়তায় দেয়া হবে। স্বাস্থ্য সচিব আরও জানান, সন্তোষজনক দায়িত্ব পালন না করায় রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন পর্ষদ গঠনের প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীরা কোনো কাজ করে না, সেই দিন চলে গেছে 5ই আগস্ট থেকে। আমরা আমাদের কর্মকৌশল অন্তত 100 দিনের এটা আমরা চেষ্টা করছি। রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা বোর্ডটা ভেঙে দিয়েছি। আজকে নতুন বোর্ড, নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন। দুর্নীতি দমনের জন্য একটা স্পেসিফিক আইন আছে। আইন অনুযায়ী মামলা দায়ের হলে আমরা ব্যবস্থা নিব এবং কঠোরতম ব্যবস্থা নিব, কিন্তু আমরা আদালতে হস্তক্ষেপ করব না। নিখোঁজের 3 দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় 2 মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। পলাতক শিক্ষক জুনায়েদ হত্যায় জড়িত বলে অভিযোগ স্বজনদের। তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। 2 ছাত্রীকে মাদ্রাসায় দিয়ে আসার 3 দিন পর রাস্তার পাশে পাওয়া গেল মরদেহ। স্বজনরা জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের 2 শিক্ষার্থী নাইমা ও মাইমুনাকে মাদ্রাসায় দিয়ে আসে তার পরিবার। পরদিন সকালে শিক্ষক মোহাম্মদ জুনায়েদ পরিবারের কাছে ফোন দিয়ে জানায়, নাইমা ও মাইমুনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্বজনরা মাদ্রাসায় এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক অসংলগ্ন কথাবার্তা বলেন। মঙ্গলবার সকালে সাদিকপুর রাস্তার পাশ থেকে ওই 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক জুনায়েদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শুক্রবারে আমার আম্মু এদেরকে নিয়ে মাদ্রাসায় আসে। মাদ্রাসায় আসার পরে ওদের মাদ্রাসায় দিয়ে আসে। দেওয়ার পরে শনিবার সকালবেলা আমাদের বাসায় কল যায়। কল যাওয়ার বলতেছে যে আপনাদের মেয়ে তো আমরা মাদ্রাসায় পাইতেছি না। আজকে ফজরের সময় আমার ভাইয়া গেছিল মসজিদ আজান দিত, গিয়া দেখে হাতের মাঝে 2টা মানুষ ডকুমেন্ট দেন সিসি ক্যামেরার আমরা দেখান কিভাবে বাইরে লোক কি কেমনে গেল, কার সাথে গেল। অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পিএম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা আসল ঘটনা জানতে পারবো। এই বিষয়টা পুরো বিষয়টা তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। নিহত নাইমা আক্তারের বাড়ি সদর উপজেলার কালিসীমায় এবং মাইমুনা আক্তারের বাড়ি একই উপজেলার সাদিকপুরে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা ইস্যুতে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। তবে বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, এখনও লিগ্যাল নোটিশ হাতে পাননি তারা। শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের 2য় টেস্টও এই অলরাউন্ডারকে খেলানোর ব্যাপারে ইতিবাচক বোর্ড। এদিকে 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট প্রকাশের তাগিদও দেন আকরাম। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। নোয়াখালী, কুমিল্লায় বেড়েছে পানি। লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু। টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। এবং জাতিসংঘ গুম বিরোধী সনদে যুক্ত হয়নি হাসিনা সরকার, এবার সই করতে চায় অন্তর্বর্তী সরকার। 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।